ওয়েলকাম টু পারফেক্ট মিশন ফর অনলাইন ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী, এর পূর্বে আমরা প্রথম অধ্যায়টা আলোচনা করেছিলাম ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। সেই সংক্রান্ত 3টে না 4টা ক্লাস করে আমরা তার প্রবলেমের কিছু সলভ করেছিলাম, তাই তো? আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ টপিক শুরু করব, যেই টপিকটাকে বলা হয় এরকম যে যার মেকানিক্স বা বল বিজ্ঞান ভালো তার ফিজিক্স ভালো। সেই মেকানিক্স বা বল বিজ্ঞানটা আজকে শুরু হচ্ছে। তোমাদের বইয়ে হয়তো চ্যাপ্টারটা লেখা আছে যে একমাত্রিক গতি। একমাত্রিক গতি বা অন ডাইমেনশনাল মোশন, একমাত্রিক গতি। কিন্তু এই চ্যাপ্টারটা শুরু করার পূর্বে আমরা যেটা শুরু করব যে অ্যাকচুয়ালি অঞ্চলগুলোকে, বিভিন্ন জোনগুলোকে চিনতে শেখাবো আজকের ক্লাসে। যে আমরা মেকানিক্সে কীরকম ভাব, কেন গুরুত্বপূর্ণ বলছি, মেকানিক্স যে যত ফিজিক্সে ভালো হতে চেষ্টা করবে চাইবে, মেকানিক্স সব দিনই ওর সঙ্গে জড়িত হয়ে আছে বলে মেকানিক্সের অঞ্চলগুলোকে প্রথমে চিনে নিই। এই জন্যই চিনাতে চাইছি যে যেমন তোমরা জানো যে একটা সেতু যদি, ব্রিজ যদি তৈরি করতে হয় কিংবা একটা বিল্ডিং যদি তৈরি করতে হয়, সেক্ষেত্রে যদি পায়া কিংবা পিলারগুলো যদি শক্ত করতে হয়, এবার পিলারগুলো যদি শক্ত হয় তার উপরে যে ছাদটা দেওয়া হয় সেটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু পিলার যদি দুর্বল হয়ে যায় তাহলে জানো সহজেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য আমরা আজকে মেকানিক্সের ক্ষেত্রগুলো, অঞ্চলগুলো চিনতে শিখব বলে আমরা প্রথমে যে জিনিসটা আলোচনা শুরু করছি সেটা হচ্ছে বল বিজ্ঞান, যেটাকে বলছি মেকানিক্স। বল বিজ্ঞান এটা কি, বল বিজ্ঞানটা কি? অর্থাৎ ফিজিক্স প্রথমে জেনেছে যে ফিজিক্স ইজ স্টাডি অফ নেচার, এনি নিউ আইডিয়া মাস্ট বি ওয়েলকাম। অর্থাৎ পদার্থবিদ্যা হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে প্রকৃতিকে নিয়ে আলোচনা করা হয় এবং যে কোনো এর ডেভেলপমেন্ট হতে আছে, যে কোনো নিউ আইডিয়া যদি কেউ দেয় সেটাকে ওয়েলকাম জানানো হয়। অর্থাৎ ডেভেলপমেন্ট হতে আছে, সময় যত বাড়ছে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফিজিক্স বদল ঘটছে। তো এই মেকানিক্সের প্রথমে বল বিজ্ঞান যেটা বলছি, অর্থাৎ পদার্থবিদ্যার যে শাখায় কোনো বস্তুর গতি এবং গতিশীল এবং স্থির বস্তুর উপর বলের প্রভাব নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় বল বিজ্ঞান বা মেকানিক্স। কি বললাম? পদার্থবিদ্যার যে শাখায় কোনো বস্তুর গতি এবং স্থির ও গতিশীল বস্তুর উপর বলের প্রভাব নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় বল বিজ্ঞান বা মেকানিক্স। এবার এই মেকানিক্সে তোমরা অবশ্যই খাতা বের করে এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে জোনগুলোকে চিনতে শেখো। এই মেকানিক্সের প্রথম 3টে পার্টে আমি ভাগ করছি। এক নম্বর পার্টটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স কিংবা ক্লাসিক্যাল মেকানিক্স আসবে। ক্লাসিক্যাল মেকানিক্স বা যেটাকে বলা হয় সনাতন পদার্থবিদ্যা, পুরনো। সনাতন পদার্থবিদ্যা। এবার এই ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে আর একটা ভাগ দিচ্ছি এখানে, কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স। আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা স্ট্যাট মেকানিক্স বলা হয়।
স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। বা স্ট্যাট ফিজিক্স বলা হয়। এই জোনগুলো কিভাবে আলোচনা করব একটু বলি। ক্লাসিক্যাল মেকানিক্স বা নিউটনিয়ান মেকানিক্স বলা হয় ক্লাসিক্যাল ফিজিক্স। নিউটনিয়ান মেকানিক্স অর্থাৎ আমরা এই যে দৈনন্দিন জীবনে এই যে আমার হাতে যে কলমটা আছে, এই যে ছুঁড়লাম কিংবা কলমটা ধরলাম, এই যে বল খেলছি, বল ছুটছি, কিংবা কোনো একটা বাস বা লরি চলছে, ট্রেন চলছে, এই যে যে আমরা যেগুলোকে আমরা সাধারণভাবে খালি চোখেই দেখতে পাই, যেগুলোর ভেলোসিটি লাইটের ভেলোসিটি অপেক্ষা খুবই খুবই কম, সেই সমস্ত জায়গাতে এই মেকানিক্স অ্যাপ্লিকেবল হয় ক্লাসিক্যাল মেকানিক্স। অর্থাৎ নিউটনের যে তিনটে ল আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, নিউটনস লস অফ মোশন যখন পড়ব, এই তিনটে ল দিয়ে ক্লাসিক্যাল মেকানিক্সের যে কোনো প্রবলেম সলভ করা যায়। এটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। এবার কোয়ান্টাম মেকানিক্সটা কি? যে এই নিউটনিয়ান মেকানিক্স কিছু জায়গাতে ফেল করে যাবে। কোথায় ফেল করে যাবে? দুটো জায়গাতে নিউটনিয়ান মেকানিক্স ফেল করবে। নম্বর 1, when the velocity of the particle comparable to velocity of light হয়ে যায়। অর্থাৎ কোনো বস্তুর গতিবেগ যখন আলোর গতিবেগে কাছাকাছি হয়ে যায়, তখন ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে বা নিউটনিয়ান মেকানিক্স দিয়ে সেই সংক্রান্ত প্রবলেম সলভ করা যায় না। তখন ওটাকে সলভ করার জন্য একটা শাখার জন্ম নেই, সেটা হচ্ছে এসটিআর, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। আর অ্যাটমিক জগতে আমরা যখন দুটো অঞ্চল, এক বললাম, ছোট্ট করে আমি লিখছি যে যখন ভেলোসিটি অফ দ্য অবজেক্ট কম্পারেবল টু দ্য ভেলোসিটি অফ লাইট হয়ে যায়। অর্থাৎ কিরকম? লাইট যে কোনো একটা বস্তুর গতিবেগ যখন আলোর গতিবেগের কাছাকাছি, অর্থাৎ লাইটের গতিবেগ জানো তোমরা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার কোনো একটা বস্তুর গতিবেগ যদি লাইটের গতিবেগের 10% হয়ে যায়, কিংবা 15%, কিংবা 50% হয়ে যায়, তখন অর্থাৎ লাইটের গতিবেগের সঙ্গে যখন গতিবেগটা তুলনীয় হয়ে যায়, তখন সেখানে নিউটনিয়ান মেকানিক্স ফেল করবে, চলবে না। তখন সেই মেকানিক্সকে সলভ করার জন্য একটা শাখার জন্ম নিবে, সেটা হচ্ছে এসটিআর, যেটাকে বলছি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইনের। দ্বিতীয় যে জায়গাতে ফেল করবে সেটা হচ্ছে অ্যাটমিক ওয়ার্ল্ডে। অ্যাটমিক ওয়ার্ল্ড অর্থাৎ যখন কোনো একটা পার্টিকেলের মাস খুবই ক্ষুদ্র হবে, যেমন ইলেকট্রনের মাস, প্রোটনের মাস, নিউট্রনের মাস, এই যে ক্ষুদ্র ইলেকট্রনের মাস 1.6 না 9.1 × 10⁻31 কেজি, এই যে ক্ষুদ্র মাস, সেই মাস মাইক্রোস্কোপিক অর্থাৎ আণুবীক্ষণিক জগতে যখন চলে যাব, ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে সেটা কিন্তু সলভ করা যায় না। তখন এটাকে সলভ করার জন্য চলে আসে কোয়ান্টাম মেকানিক্স, এই যে এই শাখাটার জন্ম হবে কোয়ান্টাম মেকানিক্স। আজকে ইন্ট্রোডাকশন দিচ্ছি তোমাদের কোয়ান্টাম মেকানিক্স। অর্থাৎ দেখতে পেলাম কোয়ান্টাম মেকানিক্সের কখন শাখাটা আসলো? যখন কোনো একটা পার্টিকেলের ভেলোসিটি কম্পারেবল টু ভেলোসিটি অফ লাইট হয়ে যায়, কিংবা পার্টিকেলটার মাস যখন খুবই ক্ষুদ্র হয়ে যায়, সেই জগৎটার নাম হলো কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম মেকানিক্স বলছি। যেটা কোয়ান্টাম মেকানিক্সের আবার দুটো ভাগ আছে। একটা আছে ওয়ার্ল্ড কোয়ান্টাম মেকানিক্স, যেগুলো আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্ট, প্লাঙ্কসের ব্ল্যাক বডি রেডিয়েশন, কম্পটন ইফেক্ট, এই সমস্ত জিনিস ব্যাখ্যা করা হয়। আর একটা আছে নিউ কোয়ান্টাম মেকানিক্স, যেটা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, কেমিস্ট্রিতেও পড়বে, শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, ওখানেও ফের দুটো ভাগ হয়ে যায়। একটা ম্যাট্রিক্স মেকানিক্স হয়, যেটা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে, আর একটা হয়
শ্রোডিঞ্জার ইকুয়েশন নিয়ে, সেটা হচ্ছে ওয়েভ মেকানিক্স, সেই কোয়ান্টাম মেকানিক্স হয়ে গেল। এবার আরেকটা পার্ট থাকলো আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, অর্থাৎ আমরা যখন একটা ইলেকট্রনের গতিবেগ, ইলেকট্রন কোন একটা নিউক্লিয়াসের কে কেন্দ্র করে ইলেকট্রন 2 × 10⁷ মিটার পার সেকেন্ড কিংবা 2 × 10⁶ মিটার পার সেকেন্ড, এই যে ভেলোসিটিটা কি লাইটের ভেলোসিটির সঙ্গে কম্পারেবল হয়ে যায়, তুলনীয় হয়ে যায়, তখন সেখানে কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লিকেবল, মেকানিক্স অ্যাপ্লাই করে সেই সংক্রান্ত প্রবলেম সলভ করি। এবার এই কোয়ান্টাম মেকানিক্স একটা ইলেকট্রনের, একটা প্রোটনের, একটা নিউট্রনের যখন ভেলোসিটি, মোমেন্টাম, এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি ইত্যাদি সংক্রান্ত আলোচনা করছি, তখন সেটা বলছি কোয়ান্টাম মেকানিক্স। এবার এও ফের একটা জায়গাতে গিয়ে সীমাবদ্ধ হয়ে যাবে, প্রত্যেকেরই একটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে কাজ করার। তারপরে আমি প্রথমেই একটা কথা বলেছি, ফিজিক্স ইজ স্টাডি অফ নেচার, এনি নিউ আইডিয়া মাস্ট বি ওয়েলকাম। এর ডেভেলপমেন্ট সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফিজিক্সের ডেভেলপমেন্ট হতেই আছে। আজকে আমি একটা থিওরি কোনো একজন সায়েন্টিস্ট দিল, কিছুদিন পর ওটা কিছু অসম্পূর্ণতা হতেই পারে, আরও নতুন ডেভেলপমেন্ট হওয়ার জন্য ফিজিক্স আবিষ্কার হতেই আছে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কি, যখন একসঙ্গে 1000 ইলেকট্রনের গতি আলোচনা করব, 1000 ইলেকট্রনের একসঙ্গে ভেলোসিটি মেজার করব, মোমেন্টাম মেজার করব, কাইনেটিক এনার্জি মেজার করব, তখন সেখানে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স ফেল করে যায়। তখন যে মেকানিক্স আছে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা স্ট্যাট ফিজিক্স বলা হয়, এটাকে বাংলাতে রাশি বিজ্ঞান তত্ত্ব বলা হয়। এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের অনেকগুলো আবার ভাগ আছে, তোমরা যদি ফিজিক্সের উপরে থাকো তাহলে হয়তো জানতে পারবে। একটাকে বলা হয় ওল্ড বা ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স, একটা হচ্ছে ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স, আর একটা হচ্ছে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স। এটাকে বলছে আরেকটা দ্বিতীয় শাখাটার নাম বলছি কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স। এই ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্সটা যেটা দিয়ে সলভ করা হয় সেটা বলা হয় ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্সও বলা হয় ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স। আর কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে বি অর্থাৎ বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, আর একটা রয়েছে ফার্মি ডিরাক এফডি স্ট্যাটিস্টিক্স। এগুলো কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের না স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের এই অঞ্চলগুলো আছে। তাহলে কার রেসপেক্টে আমরা প্রথমে 3টে জোনে ভাগ করে দিলাম, 3টে অঞ্চলে মেকানিক্সকে। মেকানিক্স কাকে বললাম? 3টে জনে। প্রথমে যখন এখানে যখন ক্লাসিক্যাল মেকানিক্স বা নিউটনিয়ান মেকানিক্স, যখন কোনো একটা পার্টিকেল আমাদের মাসটা মেজার করা হবে, সেটা আমরা খালি চোখে দেখতে পাবো, বৃহৎ আকারের মাস হবে, ভেলোসিটিটা লাইটের ভেলোসিটি অপেক্ষা বহু গুণ কম হবে। যেমন একটা ট্রেন হয়তো চলছে 180 কিংবা 80 কিলোমিটার পার আওয়ার গতিবেগ, আমাদের ইন্ডিয়ান ট্রেন 180 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় 180 না 80 কিলোমিটার, তার মানে ভেলোসিটিটা খুবই কম। সেই সমস্ত জায়গাতে নিউটনিয়ান মেকানিক্স অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এবার কোয়ান্টাম কখন আসলো? যখন বললাম যে কোনো একটা পার্টিকেলের ভেলোসিটি যখন কম্পারেবল টু ভেলোসিটি অফ লাইট হয়ে যায়, আর পার্টিকেলটা যখন ক্ষুদ্র মাসের হয়ে যায়, আণুবীক্ষণিক জগতের হয়ে যায়, মাইক্রোস্কোপিক জগতের হয়ে যায়, তখন তার ভেলোসিটি, মোমেন্টাম এই সমস্ত কিছু নিউটনিয়ান মেকানিক্স দিয়ে সলভ করা যায় না, তখন চলে আসে কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্সের দুটো অঞ্চল বললাম, একটা এসটিআর স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইনের, আর একটা হচ্ছে অ্যাটমিক ওয়ার্ল্ড, যেটাকে কোয়ান্টাম মেকানিক্স দিয়ে সলভ করা যাবে। এখানে কোয়ান্টাম মেকানিক্স মনে রাখবে, এই যে 14 ডিসেম্বর এর এই এমন একটা দিন, 1905 সাল, 14 ডিসেম্বর 19 সেঞ্চুরিতে 1905 মনে হয়, 1905 এই শতাব্দীতে একটা বলা হয় বার্থডে অফ কোয়ান্টাম মেকানিক্স বলা হয়। আজকে শুধু ইন্ট্রোডাকশন দিচ্ছি।
বার্থডে অফ কোয়ান্টাম মেকানিক্স। এখন তোমাদের মনে হতে পারে স্যার এগুলো এত কিছু আলোচনা কেন শিখছি, সব আমরা বাস্তবে এগুলোর প্রয়োগ করছি। একটু তোমরা যত পড়তে থাকবে তত সেই জিনিসগুলো জানতে পারবে। তাহলে কোয়ান্টাম মেকানিক্সের জগৎটা কোথায় অ্যাপ্লিকেবল বোঝা গেল। এটা ক্লাস 12 এ রয়েছে, আমাদের দ্বাদশ শ্রেণীতে আছে একটা চ্যাপ্টার কোয়ান্টাম থিওরি বলে, কোয়ান্টাম তত্ত্ব। এবার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স একসঙ্গে যখন হাজারটা ইলেকট্রনের ভেলোসিটি, মোমেন্টাম, এনার্জি ক্যালকুলেট করব, তখন কোয়ান্টাম মেকানিক্স ওখানে ফেল করবে, তখন সেটা চলে আসবে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স হিউজ অ্যাপ্লিকেশন রয়েছে, এখন হয়তো আমরা বুঝতে পারি না যে এটা কি জিনিস, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এই যে শেয়ার বাজার, কোনো দ্রব্যের মূল্য বৃদ্ধি কিংবা হ্রাস হওয়া, কিংবা এই যে আবহাওয়া নির্ণয় করা হচ্ছে, অসংখ্য ডেটা একসঙ্গে নিয়ে ক্যালকুলেশনটা খুব জটিল হয় স্ট্যাট মেকানিক্সে। সেই স্ট্যাট মেকানিক্স দিয়ে কি করা হয়, ওই যে শেয়ার বাজার নির্ণয় করা কিংবা কোনো আবহাওয়া সম্পর্কে বলে দেওয়া, এই মেকানিক্স অ্যাপ্লাই করে কিন্তু ওটা করা যায়। বুঝা গেছে? তাহলে আমাদের ক্লাস এই মেকানিক্সটাও আমাদের ক্লাস 11 এ নেই, এই মেকানিক্সটাও ক্লাস 11 এ আমাদের নেই, এটা ক্লাস 12 এ আছে। এটা গ্রাজুয়েশন যখন করবে তখন ফিজিক্সের উপরে যদি থাকো তাহলে এটা করতে পারবে, কিংবা পাস কোর্সে যদি পড়ো তবুও স্ট্যাট মেকানিক্স যদি এতে থাকে তোমাদের, যেটা কি পাস কোর্সে যে সিলেবাস অন্য কোনো অনার্স নিয়েছো পাশে আসে, স্ট্যাট মেকানিক্স সম্পর্কে সামান্য ধারণা পাও। আমাদের ক্লাস 11 এ যা হিউজ, যেটা পুরো অর্ধ সিলেবাসটা আমাদের নিউটনিয়ান মেকানিক্স, যেটা ক্লাসিক্যাল মেকানিক্স আছে, এটার উপরে আমাদের আলোচনা হবে। বুঝা গেছে? অঞ্চলগুলো শুধুমাত্র একটু তোমরা লিখে নাও, যে কখন ক্লাসিক্যাল জগতে থাকবো, কখন কোয়ান্টাম জগতে থাকবো, কখন স্ট্যাট জগতে থাকবো। শুধু আমি জোনগুলোকে আমি ডিফাইন করলাম। এখন আমরা ক্লাসিক্যাল মেকানিক্সটা সম্পর্কে ডিটেইলস, আজকে একদম মেকানিক্সের ইন্ট্রোডাকশন পার্ট, আজকে কিছু তোমাদের বলতে পারি না আমি, একদম ইন্ট্রোডাকশন পার্টটা দিচ্ছি মেকানিক্সে, জাস্ট সামান্য করে। এবার ক্লাসিক্যাল মেকানিক্স বা নিউটনিয়ান মেকানিক্সটা আমরা আলোচনা করব আমাদের ক্লাস 11। ক্লাসিক্যাল মেকানিক্সের যে জগৎটা বলছি, ক্লাসিক্যাল ফিজিক্স, এটা আমাদের তিনটে জোন রয়েছে। ক্লাসিক্যাল ফিজিক্সের সলভ করার জায়গা তিনটে জোন রয়েছে। ক্লাসিক্যাল ফিজিক্সের একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, আর একটা রয়েছে আমাদের থার্মোডাইনামিক্স। বা তাপগতিবিদ্যা, এটাকে বলছি ক্লাসিক্যাল মেকানিক্স বা সনাতন পদার্থবিদ্যা, সনাতন পদার্থবিদ্যা বা নিউটনিয়ান মেকানিক্স, সনাতন পদার্থবিদ্যা। থার্মোডাইনামিক্স বা এটা তাপগতিবিদ্যা আমাদের রয়েছে ক্লাস 11 এ, তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স। আর একটা রয়েছে ইলেকট্রোডাইনামিক্স বা ইলেকট্রোম্যাগনেটিজম বলবো, ইলেকট্রোম্যাগনেটিজম বা
তড়িৎ চৌম্বকত্ব আর কি, ইলেকট্রোম্যাগনেটিজম, তড়িৎ চৌম্বকত্ব নিয়ে বা ইলেকট্রোডাইনামিক্স বলতে পারি এটাকে, বা ওর ইলেকট্রোডাইনামিক্স, ইলেকট্রোডাইনামিক্স। ক্লাস 11 এ আবার আমাদের এটার আলোচনা রয়েছে আর এটার আলোচনা রয়েছে। এটা ক্লাস 12 প্রায় অর্ধেক সিলেবাস এটা নিয়ে তৈরি হয়েছে ক্লাস 12 এ। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হবে ক্লাসিক্যাল মেকানিক্স বা নিউটনিয়ান মেকানিক্স। এই ক্লাসিক্যাল মেকানিক্সকে আবার নিউটনিয়ান মেকানিক্সও বলা হয়, নিউটনিয়ান মেকানিক্সও বলা হয় ক্লাসিক্যাল মেকানিক্সটাকে। এবার তাহলে ক্লাসিক্যাল ফিজিক্সের এই ভাগগুলো দিয়ে দিলাম। এরপরে ক্লাসিক্যাল মেকানিক্সটা অর্থাৎ বল বিজ্ঞানটাকে, ক্লাসিক্যাল মেকানিক্সটাকে আমরা দেখব। একদম আমাদের পাঠে এবার আস্তে আস্তে আমরা প্রবেশ করছি। সনাতন পদার্থ বল বিজ্ঞান বা ক্লাসিক্যাল মেকানিক্স, যেটা বলছি আমি ক্লাসিক্যাল মেকানিক্স বা সনাতন পদার্থবিদ্যা বললাম, সনাতন পদার্থবিদ্যা, যেটা নিউটনের 3টে লয়ের উপরে দাঁড়িয়ে আছে। এর দুটো পার্ট রয়েছে তোমাদের বই। একটা হচ্ছে গতিবিজ্ঞান, গতিবিজ্ঞান, আর একটা হচ্ছে স্থিতিবিজ্ঞান। গতিবিজ্ঞান অর্থাৎ ডাইনামিক্স, গতিবিজ্ঞান এটা হচ্ছে ডাইনামিক্স। একটু ইংরেজি টার্মগুলোর সঙ্গে 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 পরিচিত হয়ে যাবে, ডাইনামিক্স। আর এটা হচ্ছে স্ট্যাটিক্স, স্ট্যাটিক্স। এবার বল বিজ্ঞান তো বলেছিলাম যে পদার্থবিদ্যায় যে শাখায় কোনো বস্তুর গতি এবং স্থির ও গতিশীল বস্তুর উপর বলের প্রভাব নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় বল বিজ্ঞান। দুটো পার্ট, একটা হচ্ছে গতিবিজ্ঞান আর একটা হচ্ছে স্থিতিবিজ্ঞান। গতিবিজ্ঞান কি, অর্থাৎ বল বিজ্ঞানের যে শাখায়, বল বিজ্ঞানের যে শাখায় কোনো বস্তুর গতি এবং গতিশীল বস্তুর উপর বলের প্রভাব নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় গতিবিজ্ঞান বা ডাইনামিক্স। স্থিতিবিজ্ঞান কোনটা, যে বল বিজ্ঞানের যে শাখায় কোনো বস্তুর বিভিন্ন বলের ক্রিয়ায় কোনো বস্তুর সাম্যাবস্থা এবং তার শর্তাবলী নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় স্থিতিবিজ্ঞান বা স্ট্যাটিক্স। এর দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে আমাদের সিস্টেম অফ পার্টিকেলস এর ডিনামিক্স আছে আর একটা রিজিড বডি ডিনামিক্স আছে। একটা হচ্ছে সিস্টেম অফ পার্টিকেলস এর ডিনামিক্স আর একটা রয়েছে রিজিড বডি ডিনামিক্স, রিজিড বডি ডিনামিক্স। এখন হয়তো মনে হচ্ছে কি স্যার এত কিছু না, সব আমাদের প্রত্যেকটা একটা চ্যাপ্টারের নাম বলছি আমি, ইন্ট্রোডাকশন পার্ট দিচ্ছি। এগুলো একটা চ্যাপ্টারের উপরে হয়তো 5টা ক্লাস করতে হবে, এর উপরে হয়তো 5টা ক্লাস করতে হবে। আজকে শুধু জায়গাগুলো চিনাচ্ছি। এবার এই গতিবিজ্ঞান আবার দুটো পার্ট, একটা হচ্ছে স্মৃতিবিজ্ঞান স্মৃতিবিজ্ঞান আর একটা হলো চলবিজ্ঞান। স্মৃতিবিজ্ঞান
আর একটা হচ্ছে চলবিজ্ঞান, এটাকে বলছি কাইনেটিক্স, কাইনেটিক্স। আর স্মৃতিবিজ্ঞান এটাকে বলবো কাইনেমেটিক্স, স্মৃতিবিজ্ঞান কাইনেমেটিক্স, কাইনেমেটিক্স, কাইনেমেটিক্স। স্মৃতিবিজ্ঞান কোন জায়গাটা, যেখানে কোনো বস্তুর কেবলমাত্র গতি আলোচনা করা হবে, কি কারণে গতি হলো কারণ অনুসন্ধান করা হবে না, সেই বিজ্ঞানটার নাম হলো স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স। চলবিজ্ঞান কোনটা, যেখানে বস্তুর গতি তো আলোচনা করা হবে, তার সঙ্গে সঙ্গে গতির কারণ অনুসন্ধান সহ ব্যাখ্যা বিশ্লেষণ যেখানে করা হবে, সেটা হবে আমাদের চলবিজ্ঞান। যখন আমরা নিউটনস লজ অফ মোশন পড়ব, সেটার নাম হলো চলবিজ্ঞান। আমাদের ক্লাস 11-এ এখন যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে স্মৃতিবিজ্ঞান বা বিশুদ্ধ বিজ্ঞান, যেখানে কেবলমাত্র গতি আলোচনা করব, কি কারণে বস্তু গতি হয়েছে কারণ অনুসন্ধান করব না, সেই বিজ্ঞানটার নাম হলো স্মৃতিবিজ্ঞান বা বিশুদ্ধ বিজ্ঞান বা কাইনেমেটিক্স। এটা নিয়ে আমাদের আলোচনা। তাহলে অঞ্চলগুলো ঠিকঠাক করে লিখে নাও। যে বল বিজ্ঞান কিভাবে ভাগ করে দিলাম, গতিবিজ্ঞান, স্থিতিবিজ্ঞান। গতিবিজ্ঞান দুটো পার্ট, একটা স্মৃতিবিজ্ঞান বা বিশুদ্ধ বিজ্ঞান, একটা চলবিজ্ঞান, এর দুটো পার্ট দেখলাম, একটা সিস্টেম অফ পার্টিকেলস এর ডাইনামিক্স আর একটা হচ্ছে রিজিড বডি ডাইনামিক্স। রিজিড বডি কি যখন আলোচনা করব, টেলস আলোচনা রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যখন পড়াবো তখন বুঝতে পারবে যে কত বোঝানোর জায়গা আছে এই জায়গাটাতে। প্যারালাল অ্যাক্সিস থিওরেম আছে, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম আছে, এটা আলাদা, প্রায় আমরা 3 মাস পরেই আলোচনাটা শুরু হবে হয়তো। তো আজকে স্মৃতিবিদ্যা সম্পর্কে আলোচনাটা শুরু হোক। মোটামুটি কটা হলো? স্মৃতিবিজ্ঞান, যেটা আমরা হেডিংয়ে লিখেছিলাম যে একমাত্রিক গতি, ওয়ান ডাইমেনশনাল মোশন। তাহলে আমাদের চ্যাপ্টার যে একমাত্রিক গতি লিখেছিলাম সেটা সম্পর্কে আলোচনা করি। অর্থাৎ গতি এখন আলোচনা করছি, গতির কারণ অনুসন্ধান করি না, তাই তো? এবার এই গতিটা আমাদের প্লেনের উপরে ডিপেন্ড করে 3টে পার্ট আছে। একটা হচ্ছে একমাত্রিক গতি, বা অন ডি মোশন বলছি, অন ডাইমেনশনাল মোশন। এটা দ্বিমাত্রিক গতি, যেটাকে বলছি 2D মোশন। আর একটা হচ্ছে ত্রিমাত্রিক গতি বা 3D মোশন, 3 ডাইমেনশনাল মোশন। একমাত্রিক গতি অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটা রেখা বরাবর সীমাবদ্ধ থাকে, যেমন একটা বন্দুক থেকে গুলি ছড়া হলো, কোনো একটা সরলরেখা বরাবর অতিক্রম করলো, কিংবা কোনো একটা গাড়ি একটা সরলরেখা বরাবর চলছে, কিংবা কোনো একটা পিপলিকা একটা দড়ি বরাবর চলছে, অর্থাৎ একটা রেখা বরাবর যখন গতিশীল হয় তখন তার গতিকে বলা হয় একমাত্রিক গতি। কি বললাম? দড়ির উপর দিয়ে একটা পিপলিকার মুভমেন্ট, চলাফেরা, কিংবা কোনো একটা বন্দুক থেকে গুলি ছড়া হলে তার গতি, এগুলো হচ্ছে অন ডি মোশনের উদাহরণ। দ্বিমাত্রিক, কোনো বস্তুর গতি যদি একটা প্লেনে সীমাবদ্ধ থাকে, কোনো একটা তলে হয়, তবে সেই গতিটাকে বলা হয় দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি আমাদের রয়েছে, দুটো জায়গা রয়েছে। একটা হচ্ছে মোশন অফ প্রজেক্টাইল অর্থাৎ প্রাসের গতি, আমাদের ভেক্টরের পরে খুব ইম্পর্টেন্ট জায়গা প্রাসের গতি। এখন শুধু নামটা বললাম, প্রাসের গতি হয়তো দুটো ক্লাস করব, প্রাসের গতি রয়েছে। আর বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন, বৃত্তীয়
গতি। এগুলো হচ্ছে আমাদের মোশন ইন 2D, 2 ডাইমেনশনাল মোশন। ত্রিমাত্রিক গতি, কোন বস্তুর গতি যদি কোন প্লেনে সীমাবদ্ধ না থেকে শূন্য স্থানে হয় তবে তার গতিকে বলা হয় 3 ডাইমেনশনাল মোশন বা ত্রিমাত্রিক গতি। যেমন কোন একটা বিমান মহাশূন্যে হয়তো গতিশীল হচ্ছে, শূন্য স্থানে গতিশীল হচ্ছে, তাহলে বিমানের গতিটা কি, কোন গতি হবে? 3D। কিংবা কোনো একটা মাছি হয়তো ঘরের মধ্যে উঠছে, তখন তার গতি কি হবে? ত্রিমাত্রিক গতি। তাহলে গতির এই প্রকারগুলো আলোচনা হলো। এই চ্যাপ্টারে আবার আমরা কেবলমাত্র এটা আলোচনা করব, একমাত্রিক গতি। ওই যে চ্যাপ্টারটা শুধু হেডিং দিয়ে দিয়েছিল, কতক্ষণ পরে আমরা ওই জায়গাটাতে আসতে পারলাম। একমাত্রিক গতি নিয়ে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে। এবার তোমাদের ছোট ছোট জিনিস ক্লাস 9এও তোমরা করেছিলে, একটু করে শুধু আমি ধারণা দিয়ে দিই। স্থিতি বা রেস্ট, আর একটা হচ্ছে গতি বা মোশনে যখন থাকে, মোশন। অর্থাৎ কোন বস্তু যদি সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার স্থান পরিবর্তন না করে তবে বস্তুটাকে বলবো স্থির বস্তু, এবং তার অবস্থাটাকে বলবো স্থিতি অবস্থা। গতি অর্থাৎ কোন বস্তু যদি সময়ের সঙ্গে সঙ্গে তার স্থান পরিবর্তন করে তবে বস্তুটাকে বলবো গতিশীল বস্তু, এবং তার অবস্থাকে বলবো গতিশীল অবস্থা। বোঝা গেল? এরপরে আছে চরম স্থিতি আর চরম গতি। চরম স্থিতি অর্থাৎ অ্যাবসোলিউট রেস্ট, চরম স্থিতি। আর একটা হচ্ছে চরম গতি। অ্যাবসোলিউট মোশন, চরম স্থিতি। মনে রাখবে যে চরম স্থিতি এখনই আমরা আলোচনা করলাম যে কোন বস্তুকে আমরা স্থিরের কথা বললাম, কোন বস্তুকে গতিশীল বললাম। যেমন বলি যে ধরে নাও আমাদের পৃথিবীতে আমরা কোন একটা গাছকে কিংবা রাস্তাঘাট ঘর বাড়িকে স্থির দেখি। আবার এ কথাও বলি যে পৃথিবী সূর্যের চারদিকে 360 দিনে এক পাক খায়, কিংবা নিজ অক্ষে কি 24 ঘন্টায় এক পাক খায়, অর্থাৎ পৃথিবী গতিশীল। এবার পৃথিবী যদি গতিশীল হয় তার উপরে থাকা গাছপালা ঘর বাড়ি রাস্তাঘাট কি করে ফের স্থির হলো? সেটাও তো গতিশীল হওয়া উচিত। তার মানে কথা দুটো পরস্পর বিরোধী কিনা, কিন্তু এই বিরোধী কিভাবে আমরা ব্যাখ্যা করব? অর্থাৎ চরম স্থিতি এই যে কোনো একটা, যখন আমরা পৃথিবী নামক নির্দেশতন্ত্রে স্থির অবস্থায় থাকি তখন কোনো একটা বাস কিংবা ট্রেন যখন রাস্তা বরাবর গতিশীল হয়ে চলে যায় তখন ওই বাস বা ট্রেনের যাত্রী দাঁড়িয়ে থাকা পৃথিবীতে থাকা বস্তুটাকে গতিশীল দেখে, কিংবা গাছপালা ঘর বাড়িকে কি দেখে? গতিশীল দেখে। আবার ওই বাস বা ট্রেনের মধ্যে যদি দুজন যাত্রী একে অপরে সঙ্গে থাকে তাহলে একে অপরকে তারা কি দেখে? স্থির দেখে, তাই তো? অর্থাৎ যখন চলন্ত ট্রেনে বা বাসে থাকি তখন ট্রেন বা বাসটাকে আমরা স্থির দেখি, কিন্তু ঘর বাড়ি গাছপালা সবকে কি দেখি? গতিশীল দেখি। আবার যখন ভূপৃষ্ঠে আমরা দাঁড়িয়ে থাকি তখন বাসটা বা ট্রেনটা কি গতিশীল বলে মনে হয়। আবার সূর্যের ক্ষেত্রে আমরা দেখছি পৃথিবীকে আমরা স্থির দেখছি, কিন্তু সূর্য থেকে যদি পৃথিবীকে দেখা সম্ভব হতো তাহলে পৃথিবীকেও কি মনে হতো বলতো? গতিশীল মনে হতো। আবার সূর্যকে স্থির ধরে নিয়ে পৃথিবীর গতি আলোচনা করছি, আবার সূর্য যে একেবারে স্থির এটাও বলা যায় না। সূর্য আবার বিভিন্ন যে গ্যালাক্সি রয়েছে, ছায়াপথ রয়েছে, সেই ছায়াপথের রেসপেক্টে সূর্যও গতিশীল।
আবার ছায়াপথ গতিশীল নয় না স্থির নয়, এক একটা ছায়াপথ সময়ের সঙ্গে সঙ্গে তারা ওদের স্থান পরিবর্তন করে, অর্থাৎ ছায়াপথগুলিও একে অপরে গতিশীল। অর্থাৎ আমরা সম্পূর্ণ আলোচনায় এই কথাটা কনক্লুশনে আনতে পারছি যে এই মহাবিশ্বে কোনো বস্তু একেবারে স্থির আছে এটা বলা যাবে না, অর্থাৎ পরম বা চরম স্থিতি বলে কিছু নেই। এবার চরম গতি, চরম গতি। আমরা পৃথিবী নামক গ্রহ থেকে সূর্যকে দেখি প্রতিদিন কি হয়, পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত চলে যায়। অর্থাৎ আমাদের রেসপেক্টে সূর্যকে কি দেখছি বলতো, হয়তো গতিশীল দেখছি। আবার গতিশীল দেখছি, আবার কোনো একটা ট্রেন, দুটো ট্রেন না প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন যাত্রী একটা ট্রেনকে কি দেখবে, গতিশীল দেখবে। কিন্তু একই ট্রেনে দুইজন যাত্রী একে অপরকে কি দেখবে, স্থির দেখবে। কিংবা সমবেগে দুটো লাইন বরাবর যদি দুটো ট্রেন গতিশীল হয়, তবে এক ট্রেনের যাত্রী অপর ট্রেনের যাত্রীকে কি দেখবে, গতিশীল না স্থির দেখবে। অর্থাৎ এই মহাবিশ্বে এ কথাটাও বলতে পারবো একেবারে চরম গতি বা পরম গতি বলে কিছু নেই। কারো সাপেক্ষে সে গতিশীল, আবার কারো সাপেক্ষে স্থির। যেমন চলন্ত ট্রেনের মধ্যে একটি বস্তুর গতি, এখানে আর একটু আলোচনা চরম গতি রয়েছে। এবার যে জিনিসটা জানতে তাহলে চরম গতি, এটা জানলাম যে মহাবিশ্বে চরম স্থিতি বা চরম গতি বলে কিছু নেই। কেউ কারো সাপেক্ষে স্থির, আবার কেউ কারো সাপেক্ষে গতিশীল। এবার কোন বস্তুর মোশন যখন গতি আলোচনা করব, তখন তার অবস্থান জানা আমাদের একান্ত প্রয়োজন। সেই অবস্থান জানার জন্য আমাদের একটা রেফারেন্স ফ্রেম দরকার, অর্থাৎ নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম। নির্দেশতন্ত্র অর্থাৎ কিরকম, কারো সাপেক্ষে আমাকে যদি এখন কোনো বন্ধু ফোন করে বলে যে আচ্ছা তুমি কোথায় আছো এখন, আমি বলবো পারফেক্ট মিশনের বয়েজ হস্টেলে আমি আছি। সেক্ষেত্রে আমার পারফেক্ট মিশনটা কি হবে, আমার নির্দেশতন্ত্র। আবার যদি কেউ কোনো গ্রহ থেকে ফোন করে আমাকে বলতো তুমি কোথায় আছো, তবে আমি বলতাম পৃথিবী নামক গ্রহে আছি। তাহলে পৃথিবী গ্রহটা আমার ক্ষেত্রে কি হয়ে গেল, নির্দেশতন্ত্র। অর্থাৎ কোন বস্তুর অবস্থান যা সাহায্যে নির্ণয় করা হয়, যে বস্তু বা বস্তু সামগ্রীর সাহায্যে নির্ণয় করা হয় তাকেই বলা হয় নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম। দুরকম হয়, একটা হচ্ছে জড়তীয় বা ইনার্শিয়াল ফ্রেম হয়, আর একটা হচ্ছে অজড়তীয় বা নন ইনার্শিয়াল ফ্রেম। যখন নিউটনিয়ান মেকানিক্স করবো না, নিউটনস লস অফ মোশন ডিটেইলস আলোচনা করব। তাহলে কোনো বস্তুর অবস্থান নির্দেশ করার জন্য একটা নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম দরকার। এবার আমরা গতি, বিভিন্ন গতির ক্ষেত্রে সুবিধাজনক আমরা নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম বেছে নিই গতি আলোচনা করার জন্য। যেমন পৃথিবীতে কোনো একটা বাস, ট্রেন, লরি এই সমস্ত কিছুর গতি যখন আলোচনা করি, তখন পৃথিবীকে আমরা রেফারেন্স ফ্রেম হিসাবে, স্থির নির্দেশতন্ত্র হিসাবে ধরে নিয়ে তাদের গতি আমরা আলোচনা করি, তাই তো? আবার ট্রেন বা মোটর গাড়ির গতি, এই সমস্ত গতি, পৃথিবীর গতি যদি আলোচনা করি তাহলে সূর্যকে নির্দেশতন্ত্র হিসাবে ধরে নিয়ে পৃথিবীর গতি আলোচনা করি। আবার এই যে ট্রেন বা বাসের গতি যখন আলোচনা করব, তখন আমরা পৃথিবীকে নির্দেশতন্ত্র হিসাবে ধরে নিয়ে তার গতি আলোচনা করব। চলন্ত ট্রেনের মধ্যে কোনো বস্তুর গতি, এটা একটা দিয়েছে যে কোনো একটা ট্রেন সমবেগে যদি গতিশীল হয় ইনার্শিয়াল ফ্রেমে, এবার কোনো একটা শোলা বলকে যদি হাত থেকে ছুঁড়ে দেওয়া হয়, তবে দেখা যাবে বলটা উলম্বভাবে ভূপৃষ্ঠে অর্থাৎ ট্রেনের মেঝেতে পতিত হয়। কিন্তু পৃথিবী থেকে যদি দেখা হয় তবে মনে হবে ওটা উলম্বভাবে পড়ে না। কিন্তু সেই ট্রেনে বসে থাকা যাত্রী
অবশ্যই সেই বলটাকে কি বলবে, উলম্বভাবে পড়বে। অর্থাৎ ট্রেনটাকে যদি আমরা রেফারেন্স ফ্রেম হিসাবে ধরে নিই, তবে ওই বলটার গতি কিন্তু সহজেই আলোচনা করতে পারবো। কিন্তু যদি তাকে না অন্য কোনো রেফারেন্স ফ্রেম ধরি, তাহলে আলোচনাটা জটিল হয়ে পড়বে। এবারে আলোচনা রয়েছে আমাদের সব স্থিতি ও গতি হলো আপেক্ষিক। সব স্থিতি ও গতি, সব স্থিতি বা গতি আপেক্ষিক। সব স্থিতি ও গতি হলো আপেক্ষিক। কথাটার মানে হলো কি, যে দেখলাম যে একেবারে মহাবিশ্বের চরম স্থিতি বা পরম স্থিতি বলে কিছু নেই, আর একেবারে চরম গতি বলে মহাবিশ্বে কিছু নেই। কেউ কারো সাপেক্ষে স্থির, আবার কেউ কারো সাপেক্ষে গতিশীল। অর্থাৎ মহাবিশ্বে একেবারে চরম স্থিতি বা চরম গতি বলে কিছু নেই, বলেই বলা হয় সব স্থিতি এবং গতি হলো আপেক্ষিক। আমরা একটা উদাহরণের সাহায্যে এটা ব্যাখ্যা করলাম যে দুটো ট্রেন যদি পাশাপাশি সমবেগে কোনো দুটো লাইন দিয়ে গতিশীল হয়, সেক্ষেত্রে কেমন হবে? কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রী কেমন দেখবে, ট্রেনে বসে থাকা যাত্রী প্ল্যাটফর্মের যাত্রীকে কেমন দেখবে। এই দেখতে পাবো যে কোনো বস্তুই একেবারে স্থির নয়, আবার কোনো বস্তু একেবারে গতিশীল নয়, বলে আমরা বলবো সব স্থিতি এবং গতি হলো আপেক্ষিক। এরপরে একটা ক্ষুদ্র আলোচনা রয়েছে আমাদের কার্টেসীয় নির্দেশতন্ত্র। ওটা তো ইনার্সিয়া নন ইনার্সিয়াল ওই একটা পার্ট হলো। এবার কার্টেসীয় বিজ্ঞানী গণিতজ্ঞ রেনে ডেকার্তে, ফরাসি গণিতজ্ঞ ডেকার্তে নির্দেশতন্ত্রগুলির উদ্ভাবন করেছিলেন। এদেরকে কার্টেসীয় নির্দেশতন্ত্র বলা হয়, কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম বলা হয়। এই নির্দেশতন্ত্র একটা হলো একমাত্রিক নির্দেশতন্ত্র। একমাত্রিক নির্দেশতন্ত্র অর্থাৎ কোনো বস্তু যখন একটা সরলরেখা বরাবর গতিশীল হয়, তখন তার অবস্থান নির্ণয় করার জন্য একটা মাত্র স্থানাঙ্কের প্রয়োজন পড়ে, তখন সেটাকে বলবো একমাত্রিক নির্দেশতন্ত্র। যেমন ধরে নাও ও একটা বিন্দু, এক্স অক্ষ বরাবর কোনো একটা পিপলিকা গতিশীল হচ্ছে এক্স অক্ষ বরাবর, তবে তার গতি আলোচনা করার জন্য কটা মাত্রার দরকার হলো? কেবলমাত্র একটাই। তার জন্য এটাকে বলবো একমাত্রিক নির্দেশতন্ত্র। একটা হচ্ছে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র, অর্থাৎ কোনো বস্তু যখন একটা প্লেনে মুভমেন্ট করবে, যেমন এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা ধরে না মূল বিন্দু, প্লেনে যখন মুভ করবে, এখানে যখন মুভ আছে বস্তুটা, তখন এই বস্তুটার গতি কিন্তু একটা ওয়াই অক্ষ থেকে এত দূরে আছে, ধরে নাও 5 মিটার দূরে আছে। তুমি বললে এই ডিসটেন্সটা হলো ওয়াই অক্ষ থেকে 5 মিটার দূরে, খুব ভালো করে বোঝো 5 মিটার দূরে। তাহলে এই ডিসটেন্সটাও তো 5 মিটার দূরে, এই ডিসটেন্সটাও 5 মিটার, এই ডিসটেন্সটাও, সমস্ত ডিসটেন্সগুলো কি 5 মিটার দূরে অবস্থিত। এবার তুমি একটা মাত্র স্থানাঙ্ক দিয়ে এই বস্তুটার অবস্থান নির্দেশ করতে পারবে কি? কখনো পারবে না। যদি বলা হয় যে এটা ওয়াই অক্ষ থেকে 5 মিটার এবং এক্স অক্ষ থেকে হয়তো 4 মিটার দূরে আছে, অর্থাৎ এর কোঅর্ডিনেটটা হচ্ছে 4,5, তখন প্লেনে, অর্থাৎ কোনো প্লেনে যদি সমতলে কোনো বস্তু গতিশীল হয়, তবে তার গতি বা অবস্থান আলোচনা করার জন্য দুটো কোঅর্ডিনেটের দরকার, এক্স, ওয়াই। এটাকে বলা হয় দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। যেমন কিরকম আলোচনা করি, যে আমরা এই ঘরটার ক্ষেত্রে তোমরা যদি একদম সামনাসামনি উপস্থিত থাকতে, তাহলে খুব সহজে আমি এই জিনিসগুলো বোঝাতে পারতাম। যে কোনো একটা পিপলিকা ধরে নাও একটা দড়ি বরাবর যাতায়াত করছে, সেক্ষেত্রে যদি বলা হয় যে পিপলিকাটা তোমার মূল বিন্দু থেকে 10 মিটার দূরে আছে, তাহলে সব জায়গায় আমার খুঁজে বেড়ার দরকার আছে কি? কেবলমাত্র স্কেলের সাহায্যে আমরা, কিংবা দৈর্ঘ্যের সাহায্যে, মিটার দৈর্ঘ্যের সাহায্যে 10 মিটার মেপে নিলাম, এবার সেখানে পিপলিকাটা খুঁজে পেয়ে গেলাম, তাই তো? এবার ওই পিপলিকাটাই যদি একটা প্লেনে যদি মুভমেন্ট করতো, এবার এই যে আমাদের ঘরটার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে এটা যদি এক্স অ্যাক্সিস ধরো আর এটা যদি ওয়াই অ্যাক্সিস ধরা হয়, তবে আমি এখন বলছি
যে পিপলিকাটা প্লেনে এই যে এরকম কোনো একটা প্লেনে রয়েছে, এবার তুমি এক্স কোঅর্ডিনেট থেকে কোনো একটা ডিস্টেন্স বললে কিন্তু ওয়াই কোঅর্ডিনেট বললে না, পিপলিকাটাকে খুঁজে পাওয়া যাবে অসম্ভব। কেন? এক্স কোঅর্ডিনেট থেকে যে কোনো জায়গা 5 মিটার দূরে হতে পারে, যতক্ষণ পর্যন্ত এক্স কোঅর্ডিনেট থেকে এত দূরে ওয়াই কোঅর্ডিনেট থেকে এত দূরে না বলা হবে ততক্ষণ পর্যন্ত পিপলিকাটাকে খুঁজে পাওয়া যাবে না। ওই জন্য প্লেনের যদি মুভমেন্ট করে দুটো মাত্রার প্রয়োজন হয় কোঅর্ডিনেটের এক্স কমা ওয়াই, এটাকে বলা হয় দ্বিমাত্রিক নির্দেশান্তর। আবার এই যে তোমাদের ফ্যানটা চলছে, এখন তুমি বলে দিলে যে স্যার আমি বলে দিলাম তোমাকে যে ফ্যানটা এক্স অক্ষ থেকে 5 মিটার দূরে আছে, ওয়াই অক্ষ থেকে 4 মিটার দূরে আছে, ফ্যানটা খুঁজো তো, পাবে? কখনো পাবে না। কেন? সেই দূরত্বটা এই জায়গাটাও হতে পারে, এই জায়গাটাও হতে পারে, এই জায়গাটাও হতে, যে কোনো জায়গায় জমিন থেকে আসমান পর্যন্ত যে কোনো জায়গায় এক্স কোঅর্ডিনেট থেকে 5 মিটার দূরে, ওয়াই কোঅর্ডিনেট থেকে হয়তো 4 মিটার দূরে, কিন্তু এখানে জমিন থেকে আসমান পর্যন্ত তোমাকে খুঁজে বেড়াতে হবে যতক্ষণ পর্যন্ত জেড কোঅর্ডিনেটটা না বলা হবে। কিন্তু যদি বলে হয় দেওয়া হয় এক্স কোঅর্ডিনেট থেকে 5, ওয়াই থেকে 4, জেড থেকে 10, তাহলে ফ্যানটার অবস্থান নিখুঁতভাবে তোমরা খুঁজে পাবে। অর্থাৎ কোনো বস্তু যদি 3D তে হয়, এই যেটা বলছি ওয়াই কোঅর্ডিনেট, এটা বলছি জেড কোঅর্ডিনেট, এটা বলছি ধরে নাও এক্স কোঅর্ডিনেট, এটা হচ্ছে 0,0,0 বিন্দু, তখন কোনো একটা বস্তু যদি শূন্য গতিশীল হয় তখন তার অবস্থান নির্দেশ করার জন্য 3টে মাত্রার দরকার, এক্স, ওয়াই, জেড। এটাকে বলা হয় ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। যেমন এখানে কোনো একটা পার্টিকেল রয়েছে, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এখান থেকে কোনো একটা ডিস্টেন্স পেয়েছি, এখান থেকে কোনো একটা ডিস্টেন্স পেয়েছি, তারপরে আমরা কি এখানকার পার্টিকেলটা নিব, তাহলে এই পি বিন্দুর অবস্থানটা তখন লিখব এক্স, ওয়াই, জেড। এটাকে বলবো ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র বা 3 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম। এবার একটা পোলার নির্দেশতন্ত্র আছে, পোলার নির্দেশতন্ত্র। একমাত্রিক নির্দেশতন্ত্র, দ্বিমাত্রিক নির্দেশ, এগুলো একটু বললাম যে এই পার্টিকেলটা যদি এটা এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এখানে কোনো একটা পার্টিকেল রয়েছে পি, তাহলে মূল বিন্দু থেকে ডিসটেন্স যদি মাপতে হয়, এটা একটা ডিসটেন্স, এটা একটা ডিসটেন্স, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এটা যদি আর ধরি তাহলে আর সমান কি হয়ে যাবে, √r, এটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য। এবার যদি এটা 3D তে মুভ করে, এই যে এরকম কোনো একটা, এটা যদি এক্স অ্যাক্সিস হয়ে যেত, এটা যদি ওয়াই লিখতাম, এটা যদি জেড লিখতাম, তাহলে 3D তে যদি হতো এটা একটা ডিসটেন্স হতো, এটা একটা ডিসটেন্স হতো। এবার এই পার্টিকেলটা যখন দেখতাম তখন মূল বিন্দু থেকে আর ডিসটেন্সটা লিখতাম তখন √r এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এই সম্পর্কে লিখতাম, তাই না? এবার পোলার নির্দেশতন্ত্র সম্পর্কে একটু আলোচনা করি। পোলার নির্দেশতন্ত্র, রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আছে, প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম আছে, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম আছে, সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম আছে, অনেকগুলো সিস্টেম। আমাদের পোলার নির্দেশতন্ত্র কোনটা? এই যে কোনো একটা পার্টিকেল যখন কোনো একটা প্লেনে যখন মুভ করবে, ধরে নাও এই প্লেনে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই প্লেনে মুভ করছে, এবার এখানে কোনো একটা পার্টিকেল রয়েছে ধরে নাও পি বিন্দুতে, তাহলে এ একটা মূল বিন্দু থেকে একটা ডিসটেন্সের আছে, সেটা ধরে নিলাম আমরা আর, আর এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে, ধনাত্মক এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা কোণ করে রয়েছে, সেটা হচ্ছে থিটা। সেক্ষেত্রে পি বিন্দুর অবস্থানটাকে ডিনোট করা হয় আর কমা থিটা দিয়ে, আর কমা থিটা দিয়ে। এই আর কমা থিটাকে বলা হয় পোলার কোঅর্ডিনেট। এবার পি বিন্দুর অবস্থান যদি আমাকে নির্দেশ, অর্থাৎ এখানে আর এবং থিটা দুটোই যদি না জানা থাকে, তাহলে পোলার নির্দেশতন্ত্র না জানা থাকলে আমরা কিন্তু পি বিন্দুর অবস্থানটা বলতে পারবো না। তাহলে এই যে দূরত্বটা যদি আমি লিখি, তাহলে এখানে এদের মধ্যে পোলার নির্দেশতন্ত্র, পোলার স্থানাঙ্ক আর কার্টেসিয়ান স্থানাঙ্কের মধ্যে যদি সম্পর্ক লিখি, তাহলে r সমান হয়ে যাবে √r x² প্লাস y², এইভাবে লিখতে পারবো।
অ্যাকচুয়ালি এটাকে আমরা যখন করব যে ত্রিভুজ ল ভেক্টর যখন করে নেবে দিস প্লাস দিস ইকুয়াল টু দিস হয় ত্রিভুজ ল, অর্থাৎ ক্রমানুসারে গৃহীত কোন ভেক্টরের মান, দুটি ভেক্টরের মান ও দিক যদি একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দ্বারা সূচিত হয় তবে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি ওই ভেক্টর দুটি লব্ধির মান এবং দিক নির্দেশ করে। এটা ত্রিভুজ ল আছে, আমরা যখন ভেক্টর করব খুব আলোচনা করব, এর উপরে অনেক প্রবলেম আছে। তো এই যে আর এইটা এই কোঅর্ডিনেটটা x সমান লাগা যেটা হয় এটাকে এইভাবে লেখা হয় লাগা cos হয়, অর্থাৎ r cos থিটা দুটো উপাংশে ভাগ করলে, আর y সমান হয় r sin থিটা, r sin থিটা। এবার যদি আমরা x বাই y করি, দেখো তো x বাই y করছি কিংবা y বাই x করছি, y বাই x, তাহলে কি হবে r আর কেটে যাবে, sin থিটা বাই cos থিটা তোমরা ত্রিকোণমিতি ক্লাস 10 এ করেছো tan অফ থিটা। এবার এখান থেকে যদি থিটা বের করো তাহলে ইনভার্স ত্রিকোণমিতিতে তোমাদের একটা ইনভার্স চ্যাপ্টার রয়েছে tan ইনভার্স y বাই x, তাহলে এগুলো হয়ে গেল পোলার কোঅর্ডিনেট এবং রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মধ্যে সম্পর্ক নির্ণয় করে দিলাম। এগুলো একটু দেখে নেবে তোমরা। এরপরে আরেকটা রয়েছে গোলীয় নির্দেশতন্ত্র বা স্ফেরিক্যাল রেফারেন্স ফ্রেম, গোলীয় নির্দেশতন্ত্র। অনেক আলোচনা নির্দেশতন্ত্র, গোলীয় নির্দেশতন্ত্র তন্ত্র বা স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। Frame of reference। অর্থাৎ গোলীয় নির্দেশতন্ত্র কি, তাহলে কোন একটা পার্টিকেল কিংবা কোন একটা পিপলিকা ধরে নাও, সবসময় যে প্লেনে মুভ করবে তা নয়, কোন একটা গোলকের পৃষ্ঠতলেও মুভ করতে পারে, কোন একটা সিলিন্ডার বা চোঙ, এই যে টিউবলাইট যে রয়েছে কিংবা জলের পাইপ, এগুলো একটা চোঙ আকৃতি শেপ তোমরা ক্লাস 10 এ করেছো, ওদের সারফেসে যদি মুভ করে তাহলে তাদের পজিশন, ভেলোসিটি, মোমেন্টাম কিভাবে ক্যালকুলেট করব, তখন আমাদের কি হবে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম এবং সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে ধারণা নিতে হবে। তাই একটু দেখো পোলার নির্দেশতন্ত্রটা কি। ধরে নাও এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস, আর এটা হচ্ছে x অ্যাক্সিস। এটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, একে অপরের লম্ব। এটা হচ্ছে yz প্লেন, x অ্যাক্সিসটা এর সঙ্গে লম্বভাবে আছে, এটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, একে অপরের উপরে লম্ব। এবার কি বলছি, গোলকটা কিভাবে ফর্ম হয় অ্যাকচুয়ালি দেখো, যে এটা যদি একটা পয়েন্ট হয়, এই পয়েন্ট থেকে কোনো একটা, যদি আমি এতটুকু ডিসটেন্স অতিক্রম করে যদি একটা তল কল্পনা করি গোলীয় তল, তাহলে এই যে এতটুকু বড় গোলক তৈরি হবে, কিন্তু এই ডিসটেন্সটাকে যদি এতটুকু করে যদি আমি তলটা কল্পনা করি, গোল করি, তাহলে বড় স্ফিয়ার তৈরি হবে। অর্থাৎ এখানে কে ভ্যারিয়েবল হচ্ছে আর। তাহলে এই যে এটা যদি মূল বিন্দু হয়, এরকম একটা পয়েন্ট ধরে নাও আর, একটা বিন্দু আর ভ্যারিয়েবল হচ্ছে। এবার এই আরটা এর সঙ্গে একটা কোণ তৈরি করছে, ধরে নাও থিটা তৈরি করছে। এবার এই আর এর রেঞ্জটা কতটুকু হতে পারে, যে আর কি 0 থেকে বড় হবে, ইনফাইনাইট প্লাস মাইনাস না, ইনফাইনাইট থেকে কি হবে ছোট হবে। এবার এই থিটা কি করতে পারে, থিটাও ভ্যারিয়েবল, থিটা এইভাবে জেড অ্যাক্সিসের সঙ্গে এই আরটা কোণ করেছি। এবার এখানে দেখো যে এর যদি পি বিন্দুটা যদি ফুট অফ পারপেন্ডিকুলার রাখি, লম্বের পাদবিন্দু, এই লম্বের পাদবিন্দু এখানে সঙ্গে এই ডিসটেন্সের x অ্যাক্সিসের সঙ্গে যে কোণ তৈরি করেছে সেটা হচ্ছে ফাই। তার মানে এখানে থিটা আসছে আর ফাই। এই চিত্রটা আরেকবার অঙ্কন করছি, ভালো করে বোঝো। এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা z বলছি, এটা হচ্ছে x, এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এটা কোন একটা ডিসটেন্স বলছি r মূল বিন্দু থেকে, a এর সঙ্গে একটা কোণ তৈরি করছে থিটা। r এর রেঞ্জ বললাম কি 0 থেকে বড়, ইনফাইনাইট থেকে ছোট। এখন আমি বলছি এই থিটা এর রেঞ্জ কত, এটা প্লাস z, তাহলে এটা কি হবে, এই দিকে আমি যদি কল্পনা করি মাইনাস z, তাহলে থিটা কি হবে, এখান থেকে বেড়ে কতটুকু বাড়তে পারে, এতটুকু পর্যন্ত।
থিটার রেঞ্জটা কত হচ্ছে এখান থেকে শুরু করে এখানে মানে 180 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বেশি হচ্ছে থিটাটা, আর 180 থেকে কি হচ্ছে ছোট হচ্ছে। এবার এটা দেখো তো একটা অর্ধ সারফেস তৈরি, অর্ধ গোলক তৈরি হয়নি, যেমন বাটি, অর্ধ বাটি। এবার এই অর্ধ বাটিটাকে যদি আমি পুরো এইভাবে ঘুরিয়ে দিই তাহলে আমার কি তৈরি হবে, স্ফিয়ার তৈরি হবে বা গোলক। এটা ধরে নাও দেখো অর্ধ একটা হয়ে আছে, এটাকে যদি আমি পুরো এইভাবে ঘুরিয়ে দিই তাহলে একটা কি তৈরি ফর্ম করবে, স্ফিয়ার ফর্ম করবে। বলি ওই যে ফাই এর যে আরেকটা কোঅর্ডিনেট আসবে সে তার রেঞ্জটা হবে ফাই, সেটা হচ্ছে 360 ডিগ্রি বা 2 পাই। ওই ফাই এর রেঞ্জটা এইভাবে যেটা মুভমেন্ট করবে ফাই, ওই জন্য আমরা লিখব ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট আর কি কি, একটা হচ্ছে আর, আর একটা হচ্ছে থিটা, আর একটা হচ্ছে ফাই। আর একটা সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট আছে, সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট আর, এটা হবে আর ফাই জেড, এরকম আছে আর ফাই জেড। এটাও বোঝানো যায় যে এই যে সিলিন্ডার, এটা আমার হাতে যে কলমটা রয়েছে সিলিন্ড্রিক্যাল ফ্রেম, ওখান থেকে যত ডিস্টেন্স বাড়াবো এইভাবে যদি কল্পনা করি তত চোঙটা কি হবে, মোটা হবে ওটা। আর এবার জেডটা কি, যত বাড়ানো হবে উপরে যত জেড বাড়বো তত সিলিন্ডারটা লম্বা হবে, নিচে যত বাড়াবো তত লম্বা হবে। তোমাদের সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট দেয়নি, তবু একটু মনে রাখবে যে চোঙাকৃতি নির্দেশতন্ত্র। আর একটা বলে দিই যে চোঙাকৃতি নির্দেশতন্ত্র একটু দেখো, চোঙাকৃতি নির্দেশতন্ত্র, এটাকে বলছি সিলিন্ড্রিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। সিলিন্ড্রিক্যালে এই যে আরটা কি হবে, আর একই রকম কি 0 থেকে শুরু হবে ইনফাইনাইটে শেষ হবে। এবার জেড একটা কোঅর্ডিনেট, এটা -ইনফিনিটি টু +ইনফিনিটি পর্যন্ত হবে। ফাই এর রেঞ্জটা কত হবে, যে 0 থেকে শুরু হয়ে 360 ডিগ্রি পর্যন্ত সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এগুলো আমাদের গ্রাজুয়েশন রয়েছে, স্ফেরিক্যাল আর সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট। কিভাবে একটা স্ফিয়ারের গোলকের যে আয়তন তোমরা পড়েছো 4/3πr3, এগুলো ক্যালকুলেট করা যায় এই কোঅর্ডিনেট সিস্টেম যদি জানা থাকে। তারপরে গোলকের সারফেস এরিয়া, পৃষ্ঠতলের ক্ষেত্রফল পড়েছে 4πr², ক্যালকুলেট করা যায় যদি তুমি কোঅর্ডিনেট সিস্টেম জেনে যাও, তখন কাজে লাগবে। এগুলো একটু করে আঁচ দিয়ে রাখলাম, তোমাদের ধারণা দিয়ে রাখলাম জাস্ট। তো আজকের ক্লাসে তাহলে আমরা কি করলাম, যে মেকানিক্সটা শুধু ইন্ট্রোডাকশন পার্টটা ঠিক করলাম, দেখলাম বল বিজ্ঞান প্রথমে 3টে শাখায় ভাগ করলাম, একটা ক্লাসিক্যাল মেকানিক্স বা নিউটনিয়ান বললাম, কোয়ান্টাম, আর একটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। কখন ক্লাসিক্যাল, কখন কোয়ান্টাম, কখন ফিজিক্স বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, সেই জোনগুলো আমি চিনাতে শিখালাম। আমাদের সিলেবাসে কোনটা জায়গা ভালো করে আছে, ক্লাসিক্যাল মেকানিক্স বা নিউটনিয়ান মেকানিক্স, সেটা দুটো ভাগ করলাম, একটা গতিবিজ্ঞান, স্থিতিবিজ্ঞান। গতিবিজ্ঞান দুটো, একটা স্মৃতিবিদ্যা আর একটা চলবিজ্ঞান। স্থিতিবিজ্ঞান সিস্টেম অফ পার্টিকেলসের, আর একটা হচ্ছে রিজিড বডি ডিনামিক্স। ওগুলো আমাদের 3 মাস পরে আলোচনা আছে। আজকে আমরা যেটা রেফারেন্স, এই যে একমাত্রিক গতিতে এই যে স্মৃতিবিজ্ঞান, সেখানে মোশনকে ডিভাইড করলাম 1D মোশন, 2D, 3D। এই আলোচনাগুলো একটু দেখে নেবে, আমার সঙ্গে সঙ্গে ভিডিওটাও দেখে নেবে, আর বইও এই জায়গাগুলো ক্লিয়ার করো। এর পরের দিন খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা শুরু করবো, সেটা ক্যালকুলাস, অর্থাৎ ম্যাথমেটিক্যাল ফিজিক্স। অর্থাৎ ফিজিক্স শেখার জন্য যে টুলসগুলো আমাদের জানতে হবে, সেই টুলসগুলো যদি ভালো করে না এখন জেনে যায়, পরবর্তী চ্যাপ্টার যখন আমি করব, হয়তো ডিফারেন্সিয়েশন করতে হবে, হয়তো কোথাও ইন্টিগ্রেশন করতে হবে, তখন প্রবলেমে পড়ে যাবে, তখন আমি আর ইন্টিগ্রেশন করে দেবো না। এখনই তোমাদের ওই জিনিসগুলো, ফর্মুলাগুলো শিখে নিতে হবে, যাতে করে আমরা পরবর্তী ওয়েভস অ্যান্ড অসিলেশন চ্যাপ্টারে প্রচুর কাজে লাগবে, প্রচুর কাজে লাগবে। ওই জায়গাগুলো যাতে এখন থেকে আমরা যদি শিখে যাই, তাহলে ওই জায়গাগুলোতে কোনো অসুবিধা হবে না। তাই এর পরের দিনের ক্লাসটা ম্যাথমেটিক্যাল ফিজিক্স দিয়ে জায়গাগুলো শুরু হবে। তো এখান থেকে আজকের ক্লাসটা শেষ করছি। তোমরা ভালো করে এই জায়গাগুলো ক্লিয়ার করে নেবে। কোনোরূপ যদি তোমাদের প্রবলেম হয়,
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের হোয়াটসঅ্যাপে তো গ্রুপ আছেই, তোমরা পার্সোনালও জানাতে পারো। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপের নম্বর আছে 9593505653। কোনো প্রবলেম যদি হয় তাহলে এখানে তোমরা জিজ্ঞেস করতে পারো, আমি তার উত্তর দেওয়ার জন্য আশা করি প্রস্তুত আছি, যতটুকু পারি চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে এতদূর পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ।